আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস টাইমে সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একীভূত হতে যাওয়া দুর্বল 5 ব্যাংকের কর্মীদের বেতন এবং অন্যান্য সুবিধা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থার কারণে বুধবার নিয়মিত বোর্ড মিটিংয়ে নির্দেশনা দেন গভর্নর আহসান এইচ মনসুর। এই 5 ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। কয়েক মাস ধরেই তারল্য সংকটে কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো। 5 ব্যাংকের প্রশাসকরা কর্মীদের বেতন ও ভাতা পরিশোধের জন্য 1000 কোটি টাকা তারল্য সহায়তা চাইলে কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র কর্মীদের বেতনের জন্য প্রায় 350 কোটি টাকা ছাড়ের অনুমোদন দেয়। ব্যাংক 5টিতে প্রায় 16,000 কর্মী রয়েছে। এই 5টি ব্যাংক যারা একীভূত হতে যাচ্ছে, তো তারা কিন্তু বিভিন্ন পে স্ট্রাকচারে এখন আছে। তো এটা যখন একীভূত হয়ে যাবে তখন একটা নতুন ব্যাংকে রূপান্তর হবে। তো এটা হওয়ার আগ পর্যন্ত খুবই ইন্টারিম পিরিয়ডে আমরা মনে করেছি তাদের যে বেতন কাঠামোটা এখন আছে, যেহেতু একটা খরচের ব্যাপার আছে, তো সেটাকে কিছু রেশনালাইজ করা, যে একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এটা একটা রিভিশন চিন্তা ভাবনা হচ্ছে। এখনো চূড়ান্ত কোনো কিছু হয়নি। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার যুদ্ধ বিধ্বস্ত দেশের 3 গুণ। বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার 4 দিন ব্যাপী সিরামিক এক্সপো উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। উপদেষ্টা বলেন, গত সরকার অর্থনীতি শেষ করে দিয়ে গেছে, অন্তর্বর্তী সরকার স্থিতিশীলতা আনতে কাজ করছে, ফলে ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। 4 দিন ব্যাপী সিরামিক এক্সপো তারই দৃষ্টান্ত। সিরামিক শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজনীয়তার সকল সহায়তা দেওয়ার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি বলেন, সিরামিককে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করে এ পণ্যে সাপ্লিমেন্টারি ডিউটি ধার্য আছে, যা রপ্তানি বাধাগ্রস্ত করছে। স্থানীয় বাজারেও দাম বাড়ছে। তৈরি পোশাকের মতো নীতি সহায়তা পেলে সিরামিক শিল্প দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হতে পারে বলে মন্তব্য করেন সংগঠনটির সভাপতি। NPL বা নন পারফর্মিং লোন অথবা ব্যাংকের যে অনাদায়ী দেনা, এটা প্রায় 35%, যেটা বিশ্বের সবথেকে হাইস্ট। দ্যাট ইজ এ ক্লিয়ার স্টেটমেন্ট যে বিগত সরকার এই দেশকে যুদ্ধে মানুষ মারেনি, কিন্তু এমনভাবে দারিদ্র্যকে বসিয়ে দিয়ে গিয়েছে আমাদের অর্থনীতিতে, যে আমাদের অর্থনীতি একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। এনআইআর ব্যবস্থা চালু হলে বর্তমানে যে বৈধ ফোনগুলো আছে তাদের ব্যবহারকারীদের কোনো ভোগান্তি হবে না বলে জানিয়েছে বিটিআরসি। বৃহস্পতিবার রাওয়া ক্লাবে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেছেন বিটিআরসি কমিশনার মাহমুদ হুসাইন। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের প্রয়োজনীয়তা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরপি। এ সময় কমিশনার আরো বলেন, যে কোনো একটি মডেলের মোবাইল হ্যান্ডসেটেরই সর্বোচ্চ 10 লাখ ক্লোন ছড়িয়ে পড়েছে দেশের বাজারে। এসব হ্যান্ডসেট দিয়ে আর্থিক সামাজিক নানা অপরাধ চালিয়ে যাচ্ছে একটি বড় চক্র। ক্রেতারাও না বুঝে নকল হ্যান্ডসেট কিনে পাচ্ছেন না ওয়ারেন্টি সেবা। এদিকে ইতিমধ্যে ব্যবসায়ীদের স্টকে থাকা ফোনগুলোর ব্যাপারে তাদের সাথে আগামী মাস বৈঠকে বসবে নিয়ন্ত্রক সংস্থা বলে জানান মাহমুদ হোসাইন। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রড কেসগুলো হচ্ছে, এটাকে প্রতিরোধ করলে আপনার এনআইআর লাগবে, আর একমাত্র এনআইআর এর মাধ্যমেই ক্লোন সেটগুলো বন্ধ করা দরকার। সরকারের সাইড থেকে এটা গুরুত্বপূর্ণ যে একটা যেন প্রপার কম্পিটিশন থাকে মার্কেটে, একটা রিজনেবল প্রফিট কিন্তু করতেও হবে, মানে এখানে যারা ব্যবসা করছে তাদেরকে করতে দিতেও হবে। দেশে কৃষি প্রকৌশলীর 229টি পদের 176টি ফাঁকা। বৃহস্পতিবার রাজধানীতে এক আয়োজনে এমন তথ্য দিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। তিনি বলেন, সব খাতে সরকারি পরিকল্পনা হয়, কিন্তু উপেক্ষিতই থেকে গেছে দেশে কৃষি খাত। এমন অবস্থায় জেলাভিত্তিক পরিকল্পনা নেওয়ার কথা জানান তিনি। শিল্প ও সেবা খাতের ক্রমাগত উন্নয়ন হলেও এখনো কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। সরাসরি বা পরোক্ষভাবে দেশের প্রায় 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। কিন্তু যারা ফসলের মাঠে ঘাম ঝরান, বছর জুড়েই তারা থাকেন দুশ্চিন্তায়, কারণ উৎপাদন খরচ উঠবে কিনা তা যেন কৃষকের এক নিশ্চিত শঙ্কার বিষয়। কৃষিতে যন্ত্রের ব্যবহার এখন সবখানে। দেশে এসব যন্ত্রাংশ উৎপাদন শুরু 50-এর দশকে, তবে অনেক যন্ত্রই আনতে হয় বিদেশ থেকে। আমাকে সকলেই বলছেন আপনারা খুব বেশি দূরে না, এইটাই আমার অর্জন।
কৃষি যন্ত্রাংশের আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আত্মনির্ভরশীল হবার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক মানের 4 দিনব্যাপী কৃষি ও খাদ্যের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে BAJF। কৃষি যন্ত্রাংশ তৈরিতে বেসরকারি ও রাষ্ট্রীয় খাতের সমন্বয় করার তাগিদ দেন কৃষি গবেষকরা। এই 54 বছর পার করলে আমাদের দেশে মানে রাষ্ট্রীয় কিন্তু কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি যেখানে ইঞ্জিন বানানো যায়, এই ধরনের কিন্তু প্রতিষ্ঠান নাই। যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা চালাতে ব্যর্থ হয়েছি। এখন অপশনসে হাইব্রিড যে আমরা এই কাজগুলো করতেছি, এখন আমাদের অলরেডি 8টা হাইব্রিড আছে, আরো 2টা হয়তো নেক্সট এনার্জি হলে আমাদের 2টা হয়ে যাবে। সেক্ষেত্রে এগুলো ফলন কিন্তু 10 টনের উপরে। আয়োজনের প্রথম দিন একটি সেমিনারে অংশ নেন কৃষি সচিব। জানান, দেশে কৃষি প্রকৌশলীর পদ বেশিরভাগই ফাঁকা। দুর্ভাগ্য আর বাস্তবতা বলছি আমি আপনাকে, এই 229 জনের মধ্যে 176টা পদ এখনো ফাঁকা। এর মধ্যে রিটেন পরীক্ষায় মাত্র পাস করেছে 20 জন পাবলিক সার্ভিস কমিশনের। টেকনিক্যাল মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সহ সেটা করে একসাথে করে, এটা কম্বাইন্ড কিছু টেস্ট হবে, মাল্টিপারপাস হতে হবে, ট্রেনিং করাতে হবে, স্পেয়ার পার্ট বানাতে হবে, তাইলে এটা ইফেক্টিভ হবে। নাহলে টুকুন এক্সপোর্টের জন্য অ্যাগ্রেসিভ হবো এবং কী কী আইটেম নিয়ে হবো আর কি পরিমাণ আমি ইম্পোর্ট সাবস্টিটিউশন করব। 2023-24 অর্থ বছরে 14,000 টনের বেশি কৃষি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এমন বাস্তবতায় দেশের আন্তর্জাতিক মানের কৃষি যন্ত্রাংশ ল্যাব তৈরির তাগিদ দেন সংশ্লিষ্টরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে, তবে টাকার অঙ্কে লেনদেন সামান্য কমেছে উভয় বাজারে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান সূচক ডিএসএক্স 18 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5028 পয়েন্টে। তবে সূচক বাড়লেও এদিন ডিএসইতে লেনদেন গত কার্য দিবসের চেয়ে 88 কোটি টাকা কমেছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 170টির, কমেছে 136টির এবং অপরিবর্তিত রয়েছে 73টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই 25 পয়েন্ট বেড়েছে। তবে গত দিনের চেয়ে লেনদেন 27 কোটি টাকা কমেছে। দিনাজপুরে আমন ধান কাটা শেষ হতে না হতেই আলু চাষ শুরু করেছেন কৃষকরা। তবে তাদের অভিযোগ, গেল বছরের চেয়ে এবছর সার, বীজ, কীটনাশকের মূল্য বেড়েছে। এতে আলু উৎপাদনের খরচ বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় বাজারে আলুর ন্যায্য দাম না পেলে লোকসান গুনতে হবে। অভিযোগ উঠেছে, সার, বীজ, কীটনাশকের মূল্য বৃদ্ধি সহ নানান কারণে আলু উৎপাদন খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের মাঝে রপ্তানিযোগ্য আলুর আবাদ বৃদ্ধির জন্য উদ্বুদ্ধ করার কথা জানায় কৃষি বিভাগ। দিনাজপুর জেলায় প্রায় 50,000 হেক্টর জমিতে প্রতি বছর আলুর আবাদ হয়ে থাকে এবং যা থেকে আলু উৎপাদন হয় 10 লক্ষাধিক মেট্রিক টন। মার্কিন শুল্কের ধাক্কা সামলাতে স্টিল ও লাম্বার শিল্পের জন্য বড় ঘোষণা দিয়েছে কানাডার সরকার। দেশীয় বাজার ধরে রাখতে বিদেশি স্টিল আমদানির কোটা ব্যাপকভাবে কমিয়ে আনছে অটোয়া। চুক্তিহীন দেশগুলোর জন্য এই কোটা নামছে মাত্র 20%। তবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ওপর কোনো প্রভাব পড়ছে না এর। এছাড়া নির্দিষ্ট স্টিল পণ্যে 25% বাড়তি শুল্ক এবং 2026 থেকে অভ্যন্তরীণ পরিবহন খরচ অর্ধেক কমানোর ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি আবাসন খাতে দেশি পণ্যের ব্যবহার বাড়াতে ব্যবসায়ীদের দেয়া হবে বিশেষ আর্থিক সহায়তা। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।